প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনি রাতের 61তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই দুটি ঘটনা নিয়ে কিন্তু শুরুতেই কয়েকটি কথা বলতে চাই। আমাদেরকে যে দুজন ব্যক্তি এই ঘটনা দুটি পাঠিয়েছেন, মজার বিষয় হচ্ছে এই দুইজন ব্যক্তির বাড়ি কিন্তু একই এলাকায়। আরও একটা মজার বিষয়, ওনারা যে দুটি ঘটনা পাঠিয়েছেন, ঘটনা দুটি কিন্তু আলাদা আলাদা হলেও ঘটনা দুটি কিন্তু আবার একই এলাকার, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার। এই দুটি ঘটনার মধ্যে একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে মাটির বাড়ি। ওই এলাকায় কিন্তু অনেক মাটির বাড়ি রয়েছে। কিভাবে যেন কাকতালীয়ভাবেই এগুলো মিলে গেছে। তো ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnantheHorrorWorldBD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল কিন্তু আফনান্স ইউটিউব চ্যানেলে অমীমাংসিত রহস্যের নতুন আরও একটি এপিসোড আসতে যাচ্ছে। অনেকেই কিন্তু অমীমাংসিত রহস্য পছন্দ করেন, কিন্তু ভয়ের ঘটনা খুব একটা পছন্দ করেন না। আবার ভয়ের ঘটনা পছন্দ করেন, রহস্যমূলক ঘটনাগুলো খুব একটা পছন্দ করেন না। আবার অনেকে আছেন এ দুটোই পছন্দ করেন। এই কারণেই আমরা কিন্তু আফনান্স ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার রহস্য নিয়ে এপিসোড করছি, আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে ভয়ের ঘটনা নিয়ে এপিসোড করছি। আমাদের ওই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। প্রিয় লিসেনার্স, ওই চ্যানেল লিঙ্কটাও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের 61তম এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম আব্দুর রাহিম। ওনার বাসা রাজশাহী জেলার রাজশাহী সদর উপজেলার একদম শহর এলাকাতেই, লেখাপড়া করছেন চট্টগ্রামে। ওনার নানা বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। ঘটনাটি ঘটেছিল 1980 থেকে 90 সালের মধ্যে। এই ঘটনার মধ্যে দুটি ঘটনা রয়েছে। এই ঘটনা দুটি কিন্তু উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছেন। ওনার আম্মুর কাছ থেকে শোনা অনুযায়ী যেভাবে ঘটনাগুলো আসলে ঘটেছিল সেই অনুযায়ী বর্ণনা করব। তো ওনার আম্মুর যেই চাচারা ছিলেন, এই চাচারা ছিলেন 3 জন, অর্থাৎ ওনার বাবা সহ। তো ওনাদের কিন্তু একটা উঠোন ছিল। এই উঠোনের চতুর্দিকে 4টা ঘর ছিল। প্রত্যেকটা ঘরে কিন্তু মাটির দোতলা। উঠোনের বাম পাশে ওনার আম্মুর বড় চাচার ঘর, আর উঠোনের ডান পাশে ওনার আম্মুর মেজো চাচার ঘর। তো ওই উঠোনের এক সাইডেই কিন্তু অনেক পুরনো একটি তেঁতুল গাছ ছিল, অনেক বড় তেঁতুল গাছ। আর বাড়ির একটা পাশে পুকুর, আর বাড়ির আর একটা সাইডে রাস্তা রয়েছে। আগে মাটির রাস্তা ছিল, এখন অবশ্য পাকা হয়ে গেছে বলে জানিয়েছেন। তো বড় চাচা মূলত উনি যখন বিয়ে করেছেন, এরপর মূলত একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে ওনার স্ত্রী যখন সন্তান সম্ভবা হলেন, তো স্বাভাবিকভাবে সব কিছু চলছিল, একদম সব কিছু ঠিকঠাক। যখন ডেলিভারির সময় আসলো, ডেলিভারি হলো, তখন সবাই বেশ অবাক হয়ে গেলেন। কেননা স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ একটা সন্তান, তার কিন্তু একটা নির্দিষ্ট ওজন থাকে। যেহেতু স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়েছে, আগে ভূমিষ্ঠ হয়নি, দেখা গেল বাচ্চাটি এত ছোট, হয়তো বা লম্বায় 5 ইঞ্চি বা সর্বোচ্চ 6 ইঞ্চি, ছোট্ট একটা পুতুলের মতো। সে কান্না করলেও এত আস্তে শোনা যেত যে বোঝাই মুশকিল হয়ে যেত। সে কিছুই খেতে চাইতো না, এমন একটা অবস্থা। সবাই অবাক হয়ে গেলেন এই কারণ হচ্ছে একদম স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হলো, গর্ভাবস্থায় পেটের যে অবস্থাটা ছিল সেটাও কিন্তু দেখে মনে হয়নি কখনোই যে বাচ্চাটা এত ছোট হবে।
তবে এখানে একটা ব্যাপার ওখানকার লোকজন চিন্তা করেছিলেন, তা হচ্ছে ওই সময় তো অনেক আর্লি বিয়ে হয়ে যেত সবারই, মেয়েদের অনেক আর্লি বিয়ে হয়ে যেত, প্রথম সন্তান, আর চাচির বয়সও ছিল কম, হতে পারে যে এই কারণে এরকম সমস্যাটা হয়েছে। এটা ওনারা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এই বাচ্চাটা আসলে ওভাবে তো কিছু খেতে পারতো না, একদম ছোট্ট একটা পুতুলের মতো দেখা যায়। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার 14-15 দিনের মাথায় মারা যায়। সবাই ধারণাই করেছিল বাচ্চাটা আসলে টিকবে না, কেননা এতটুকু বাচ্চা খাওয়া দাওয়া করতে পারছে না, তার মুখটা এত ছোট যে মুখের মধ্যে খাবার দেয়াটাই একটা কঠিন ব্যাপার, মায়ের বুকের দুধও খেতে পারে না, খুব কঠিন একটা অবস্থা। তো বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা মারা যাওয়ার পর ওনারা চিন্তা করলেন যে এটা স্বাভাবিক বিষয়, এরকম হয়। এরও বেশ কিছুদিন পর চাচি যখন আবার গর্ভবতী হলেন, স্বাভাবিকভাবেই ওনার আবার সন্তান ভূমিষ্ঠ হলো। এবারও কিন্তু সেম ঘটনা, একদম ছোট্ট একটা বাচ্চা। তবে আগের বাচ্চার থেকে এই বাচ্চার মধ্যে একটা পার্থক্য ছিল। আগের বাচ্চাটা দেখতে একটা ছোট্ট পুতুলের মতো ছিল, এও পুতুলের মতো, তবে একে দেখলে অনেকটা ভয় ভয় নাকি লাগতো। তারপরও এই বাচ্চাটা যেন বেঁচে থাকে, এর জন্য ওনাদের চেষ্টার কমতি ছিল না। একদিন ঘটে একটা ঘটনা, সেটা হচ্ছে বাচ্চা মানুষ তো ওয়াশরুম করে দেবে, এটাই স্বাভাবিক বিষয়। তো ওনারা বাচ্চাটাকে কোলে নিয়ে একটা সাইডে গিয়েছিলেন, হঠাৎ করে ওয়াশরুম করে দেয় আর কি। এখন কি করবেন, তখন একটা চিন্তা আসলো, ঠিক আছে শরীরে তো করে দিয়েছে, একটু ধুয়ে ফেলা দরকার। বাচ্চাটাকে কোলে নিয়েই ওনারা ওয়াশরুমে ঢুকেছেন, একজন আর কি ঢুকেছেন, তো এটা পরিষ্কার করছেন। তো গ্রামে ওই সময় যে ওয়াশরুমগুলো ছিল, দেখা যাচ্ছে যে গোল গোল যে বৃত্তাকার স্ল্যাবগুলো, এই স্ল্যাবগুলো বসানো হতো, এরপরে আবার একটা চাকতির মতো উপরে বসিয়ে দেওয়া হতো। সেখানে এরকম তো আমাদের যে কমোড সিস্টেম আমরা দেখি, তখন তো এরকম ছিল না, লো কমোড যেগুলো, ওই শেপে কিন্তু একটা চাকতির মতো তৈরি করা হতো। তো ওই ওয়াশরুমটা ছিল ওই রকম। হয়েছে কি, ওয়াশরুমের মধ্যে যখন ওই বাচ্চাটাকে নিয়ে ঢুকেছে, তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই যে ওয়াশরুমের যে ছিদ্রটা, ওই চাকতির যে ছিদ্রটা, মনে হচ্ছে ওখান থেকে এমন একটা চুম্বকের আকর্ষণ কাজ করছে। আমাদের হাতে যদি কোনো চুম্বক পদার্থ থাকে এবং আর একটা পাশে শক্তিশালী যদি চুম্বক থাকে, তাহলে ও পাশ থেকে যদি টান দেয়া হয়, অর্থাৎ চুম্বক যদি আকর্ষণ করে হাতে থাকা ওই জিনিসটাকে, তাহলে কিন্তু আমাদের হাতে থাকা ওই জিনিসটা ওই চুম্বকের কাছে চলে যাওয়ার চেষ্টা করবে, আমরা চাইলেও আটকিয়ে রাখতে পারবো না, ছুটে চলে যাবে। তখন ওনার কাছে মনে হলো যে এই নিচ থেকে মনে হচ্ছে চুম্বক জাতীয় কিছু আকর্ষণ করছে। উনি শক্ত করে ধরবেন ভাব, এর মধ্যেই হয় কি, শাঁ করে ওই বাচ্চাটা একদম ওই ছিদ্র দিয়ে ভেতরে চলে যায়। তখন উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, লোকজন চলে আসে, তখন উপরের ওই অংশটা খুলে ফেলা হয়। ওখানে যারা শ্রমিক ছিলেন তাদেরকে দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, ওই বাচ্চার ডেড বডিও আর পাওয়া যায়নি, একদম ভ্যানিশ হয়ে গিয়েছিল। এই ঘটনার পর মূলত পরিবারের সদস্যদের মাথার টনক নড়ে যে আরে এইটা কি হইল, এইটা তো স্বাভাবিক বিষয় না। হ্যাঁ ঠিক আছে, দুইটা বাচ্চা কোনো কারণে ছোট হতে পারে, কিন্তু এখন যেটা হলো এটা তো স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। ওখানে ওনাদের খুব পরিচিত একজন ইমাম ছিলেন, যার বাড়ি নোয়াখালী। তো উনি অনেক আগে এই এলাকায় এসেছিলেন, ওনার বয়স তো অনেক হয়ে গিয়েছে, ওই সময় কম ছিল। তো উনি কিন্তু একটা কাচারি ঘরের মধ্যে থাকতেন, মসজিদের ইমামতি করতেন, অত্যন্ত পরহেজগার, নম্রভাষী, ভদ্র একজন মানুষ। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন উনি বললেন যে ঠিক আছে, আমি আমার মুখবির জিনদের কাছ থেকে তথ্য নিতে পারি কিনা দেখি, ওরা কি বলে, কেন এমনটা হলো। উনি 2 দিন সময় নিলেন। উনি আশা করেছিলেন হয়তো বা একদিনের মধ্যেই কোনো কিছু জানাতে পারবেন, বা এক বেলার মধ্যেও কিছু জানাতে পারবেন। তারপর 2 দিন সময় নিয়েছিলেন। 2 দিন পর উনি কিন্তু বড় চাচাকে ডেকেছেন। ডাকার পর বেশ কিছু অদ্ভুত রকমের তথ্য দেন। উনি জানান যে ওনার জিনেরা কখনোই এত সময় নেয় না তথ্য নেওয়ার জন্য, খুব অল্প সময়ের মধ্যে তথ্য নিয়ে আসে। তবে এইটা বেশ জটিল একটা বিষয়। এই কারণে জটিল বিষয় যে ওনার জিনেরা বলেছে আপনাকে যতটুকু তথ্য দিব আপনি ততটুকুই শুনবেন,
এর বাইরে আমাদেরকে নতুন করে কোনো প্রশ্ন করবেন না। আর যতটুকু তথ্য দিব আপনাকে, পুরো তথ্যটাই আপনি ওই পরিবারকে বলতে পারবেন, কিন্তু এর বাইরে আর কোনো কথা বলা যাবে না। আর এই বিষয় নিয়ে খুব বেশি আগানোও যাবে না। সমাধানও বলে দিব, এটাই সমাধান। এরপর তো হুজুর বলছেন যে ঠিক আছে বলো। তখন ওরা বলেন যে এই যে তেঁতুল গাছটা রয়েছে, এই তেঁতুল গাছে অনেক আগে থেকেই জিনেদের আনাগোনা রয়েছে, এটা ওই পরিবারের লোকজনও জানে। যখন বড় চাচা শুনলেন ইমাম সাহেবের কাছ থেকে, তখন বললেন হ্যাঁ আমরা তো জানি, তবে আমাদের ওরকম তো কোনো ক্ষতি করেনি। তখন ওই হুজুর বললেন যে তার জিনেরা জানিয়েছে মূলত ওই তেঁতুল গাছে থাকা জিনেদের প্রভাবেই এই সমস্যাটা তৈরি হয়েছে। এখন সমাধান একটাই, সমাধান হচ্ছে ওই জিনেরা বলেছে এই তেঁতুল গাছটা কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর গ্রামের গরিব দুঃখীদেরকে একবেলা খাইয়ে দিতে হবে। সেটা ওর একটা গরু জবাই করে হোক বা এরকম কোনো কিছু দিয়ে হোক, খাবার খাইয়ে দিতে হবে, এটাই সমাধান। তখন বড় চাচা বললেন যে যেহেতু অনেক পুরনো তেঁতুল গাছ, এখানে তো এই যে জিনেদের বসবাস রয়েছে, কাটলে কোনো সমস্যা হবে না তো? তখন ওই হুজুর জানান যে এই একই প্রশ্ন জিনেদেরকে করলেও জিনেরা কোনো উত্তর দেয়নি, বলেছে যে তারা তাদের মতো করে আলোচনা করেই এই বিষয়টা জানিয়েছে, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না। তো এটা শোনার পর বড় চাচা তার কোনো কথা বললেন না। উনি বাসায় এসে সবাইকে এই বিষয়টা বললেন। সবাই তো অবাক হয়ে গেছে, হায় হায় সর্বনাশ, এই ঘটনা। এরপর ওই গাছটা ঠিকঠাক মতোই কেটে ফেলা হয়। কেটে ফেলার সময় যে কোনো সমস্যা হবে বিষয়টা এরকম না। কেটে ফেলার পর গ্রামের গরিব দুঃখীদেরকে খাইয়ে দেওয়া হয়। তো এরপরে কিন্তু বড় চাচার দুটো সন্তান হয়েছে, তারা স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হয়েছে, তারা এখনও আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিকভাবেই আছে। তো এটা ছিল একটা ঘটনা। পরের অংশে কিন্তু আমরা ওই হুজুরের প্রসঙ্গটাতে আবারও আসবো ইনশাল্লাহ। তো এর পরের যে ঘটনাটা, এটা কিন্তু মেজো চাচার সাথে ঘটেছিল, অর্থাৎ মেজো চাচার পরিবারের সাথে ঘটেছিল। মেজো চাচার এক ছেলে এক মেয়ে। তো ওনার যে মেয়ে, তার সাথে ঘটা আর কি ঘটনা। তো ওনার মেয়ে ছোটোবেলা থেকেই আল্লাহর রহমতে যথেষ্ট সুন্দরী ছিলেন। ওনার বয়স যখন 15-16 বছর, এই সময়টা বলছি যে ঘটনার সময়টা 1980 দশকের শেষ দিকে, এক্স্যাক্ট সাল বলা মুশকিল, 1980 দশকের একদম শেষ দিকের ঘটনা আর কি। তো যখন তার বয়স 15-16 বছর, তখন ওনার কাছে একটা জিন আসতো, খুব বয়স্ক একটা জিন। উনি সর্দার গোছের জিন না, তবে একটা গোত্রের যে সর্দার থাকে, সর্দারের ঠিক নিচের যে পদ, এই পদে উনি ছিলেন। তো উনি আসতেন, খুব পরহেজগার জিন। তো সে এসে তাকে মেয়ে বলে সম্বোধন করতেন যে মা, আমি তোমাকে তো খুব পছন্দ করি, তুমি একটা ভালো মানুষ, ভালো মেয়ে, আমি তোমার কাছে মাঝে মাঝে আসবো, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। তো এভাবে মাঝে মাঝে আসতো। আর যখন আসতো, বিশেষ করে একদম ভোরবেলা, ভোর বলতে একদম তাহাজ্জুদের সময় আসতো, অল্প সময় থাকতো, চলে যেত। আর যখন আসতো, হাদিয়া হিসাবে খাবার নিয়ে আসতো, এমন কিছু খাবার যে খাবারের যে ঘ্রাণ, এটা অন্যরকম। তবে এই খাবারগুলো থেকে কাউকে ভাগ দেয়া যাবে না, এটা কিন্তু বলা ছিল ওই জিনের। তখন নাকি উনি কী করতেন, ওই খাবার খাওয়ার পর হাত ধুতেন না, কোনো কিছু দিয়ে মুছে রাখতেন হাত, পরে ধুতেন। সকাল হলে এই হাতের যে গন্ধ, যে সেন্ট, এটা আবার শুকাতেন অন্যদেরকে, দেখো যে আমি এরকম খাবার খেয়েছি। এরপরে উনি হাত ধুয়ে ফেলতেন আর কি। ওই গন্ধ শুকানোর জন্য কিন্তু ওনার কোনো ক্ষয়ক্ষতি হবে বিষয়টা এরকম না, এটা নিয়ে ওরকম কোনো সমস্যা ছিল না। এভাবে দিন যাচ্ছিল। আস্তে আস্তে হয় কি, পরিবারের লোকজন যখন বুঝতে পারে, তখন ওনারা এই যে যিনি আসেন তাকে ভূত দাদু বলে সম্বোধন করতেন, ভূত দাদু। তো এই ভূত দাদুর যে আসা যাওয়া, এটা তো পরিবারের লোকজন বুঝতে পেরেছে। তাদের যে আত্মীয় স্বজন একদম কাছে আর কি, যারা ওই উঠোনের চারদিকে যাদের ঘর বাড়ি, ওনারা তো জানেন। তো এক কথায় দুই কথায় চারদিকে বিষয়গুলো কিছুটা ছড়িয়ে পড়ে। তখন বিভিন্ন মানুষজন বিভিন্ন সমস্যা নিয়ে আসে, অনেকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড সমস্যা নিয়েও ওনার কাছে আসেন। তো উনি তো আর এইগুলো সমাধান জানেন না, ওনার কাছে শুধুই জিনটা আসে, কিছু খাবার দেয়, তারপর চলে যায়, একটু গল্প গুজব করে, এটাই, আর কিছু না। তখন উনি যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন যে আমার কাছে তো এরকম লোকজন আসে, আমি কী করবো, তখন নাকি ওই ভূত দাদু বলেছিলেন যে না, তুমি এটা নিয়ে কোনো কাজ করতে পারবে না। প্রথমত এগুলো নিয়ে কাজ করলে অনেক শত্রু তৈরি হয়ে যায়। কালো জাদুর সাথে অনেক জিনেদের সরাসরি সম্পর্ক থাকে। যদি কালো জাদু কাটানো সংক্রান্ত কোনো কাজ করা হয়,
তাহলে এই জিনগুলো তোমার শত্রু হয়ে যাবে। আমার তো বয়স হয়েছে, আল্লাহ যদি তখন আমাকে নিয়ে যেতে পারেন, তখন কি হবে? তখন তো এই জিনগুলো তোমাকে আক্রমণ করবে, সুতরাং আমি তো তখন থাকবো না। আর সবসময় তো কাউকে প্রোটেকশন দেওয়া সম্ভব হয় না, তখন সমস্যা হবে। সুতরাং এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, মানুষজন আসে সোয়াবের নিয়েতে, অন্যের উপকারের নিয়েতে যে কাজগুলো করা যেতে পারে সেটাও কিন্তু করা যায়। তো এটা বলার পর নাকি ওই ভূত দাদু বলেছিলেন যে কি কি কাজ করা যাবে। প্রথমত বদ নজর রিলেটেড, কারণ নজর লেগেছে, নজর লেগে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, পেটে সমস্যা হয়েছে বা জ্বর চলে আসছে, এইটা যেটার সাথে জিনের সম্পর্ক নাই। আবার দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে না কোনো কারণ ছাড়াই, জাদুটোনা না, কোনো কারণ ছাড়াই। তো এটার জন্য কিছু পানি পড়া বা কিছু ঝাড়ফুঁক, একদম সাধারণ কিছু। আর হচ্ছে সাধারণ অসুস্থতা, মানুষের জ্বর আসছে, মাথা ব্যথা করছে, যেগুলোর সাথে কালো জাদু বা জিনের সম্পর্ক নাই। তো এই ধরনের চিকিৎসাগুলোর যে পদ্ধতি, এই পদ্ধতি নাকি এই ভূত দাদু ওনাকে জানিয়ে দিয়েছিলেন। তো সেই অনুযায়ী মাঝে মাঝে কেউ আসলে, একদম ওই গ্রামের কেউ আসলে উনি এটা দিতেন। আল্লাহর রহমতে ভালো হতো, অনেকেই ভালো হয়ে যেত আলহামদুলিল্লাহ। এখন হলো কি, এক কান দুই কান করে করে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আর এই ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছিলেন তা হচ্ছে ওনার আপন মা। উনি কথা পেটে রাখতে পারতেন না, উনি বিভিন্ন জায়গায় যেতেন, বলতেন যে আমার মেয়ের কাছে তো একটা জিন আসে, সে কিন্তু এরকম তদবির দেয়, তোমরা এসো। তো এই যে এইভাবেই আরো ছড়িয়ে যায়। একটা সময় ওই ভূত দাদু এসে ওনাকে বলেছিলেন যে তোমার মা তো কাজটা ভালো করতেছে না, তোমার মা কিন্তু আমারও ক্ষতি করতেছে, তোমারও ক্ষতি করতেছে। আমার ক্ষতি আমি পুষিয়ে নেবার চেষ্টা করব, কিন্তু তোমার যে ক্ষতিটা হবে এটা তো আসলে অপূরণীয় ক্ষতি হবে। তোমার মাকে বলো যে এই সমস্ত কথাবার্তা বলা বন্ধ করতে। শুরুতে অল্প কিছু লোক যেন উপকার পায় এরকম চিন্তা করেই কিন্তু অনুমতি দিয়েছিলাম, এবং আমি সেটা তোমাকে শিখিয়ে দিয়েছি। এখন কিন্তু বিষয়টার ওই দিকে নাই, বিষয়টা দেখুন অন্য পর্যায়ে চলে যাচ্ছে। এর মধ্যে নাকি বেশ কিছু তান্ত্রিক কবিরাজও আসছে, যে এই যে ওনার কাছে যে জিন আসে ওনাকে দেখতে। এটা কি আসলে পসিবল? এটা তো পসিবল না। জিনকে উনি কিভাবে দেখাবেন? আবার অনেকে আসছে কোন উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্যটাও আসলে ধরতে পারতেন না। তো যদি বোঝা যেত যে এই লোকগুলো আসলে তান্ত্রিক কবিরাজ, তাদের সাথে আর উনি কথা বলতেন না, ওনাদেরকে বলতেন যে আপনারা চলে যান, ভদ্রভাবেই বলতেন যে চলে যান। এদিকে হয় কি, একবার ভোরবেলা ওই ভূত দাদু আসছেন, এসে ওনাকে বলতেছেন যে দেখো মা, আমি আর মনে হয় আসতে পারতেছি না, খুব সমস্যা হয়ে যাচ্ছে, এ কথা বলেই চলে যান। এরপর স্বপ্নের মধ্যে এসে বলতে থাকেন যে তোমাদের বাসার চতুর্দিকে এমন একটা প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে, আমি তোমাদের বাসায় ঢুকতে পারি না। আর এই কাজটা করছে কোনো অমুসলিম জিন না, কোনো ইফরিত শ্রেণীর জিন না, মুসলিম জিনেরাই করেছে। তারা আমাদের গোত্রের শত্রু, অন্য গোত্রের জিন আর কি, যার কারণে আমি কিন্তু আসতে পারতেছি না, তোমার সাথে আর হয়তোবা দেখা হবে কিনা জানি না। এটা বলে ওই স্বপ্নের মধ্যেই ওই ভূত দাদু চলে যান। এরপর থেকেই এই আপুর কিন্তু শরীর মারাত্মকভাবে খারাপ হতে থাকে। মাত্র 7 দিনের ব্যবধানে ওনার শরীর মারাত্মক খারাপ হয়ে যায়, কিচ্ছু খেতে পারেন না, শরীর শুকিয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। এখন এটা সমাধান কি? তখন কিন্তু ওই যেই হুজুর ইমাম সাহেব যার কথা বললাম আর কি, ওনার কাছে পরিবারের সদস্যরা যান। তখন উনি বলেন যে ঠিক আছে, বিষয়টা আমি দেখি কি করা যায়, রাতের বেলা আমি দেখি। তখন ওই যিনি হুজুর, ওই নাকি রাতের বেলা যখন বসেছেন, ওই আপুর সাথে থাকা ওই বয়স্ক পরহেজগার যে জিন, ভূত দাদু যাকে বলা হয় আর কি, ওনাকে যখন ডেকেছেন, মাত্র কয়েক ডাকের মধ্যেই চলে আসছেন। এসে তার সাথে কথোপকথন হচ্ছে। তখন হুজুর বলেন যে এই মেয়েটার এই সমস্যাটা কেন হচ্ছে। তখন ওই ভূত দাদু বেশ কিছু তথ্য দেন। সেটা হচ্ছে, ওই ভূত দাদু বলেছেন যে মূলত ওনার অপোজিশন যে গোত্রগুলো রয়েছে, এই একটা গোত্রের কিছু মুসলিম জিন, এই মুসলিম জিনেদের সাথে ওনাদের আগে থেকে শত্রুতা ছিল। দেখা যাচ্ছে বিভিন্ন কারণেই শত্রুতা তৈরি হয়েছে।
আর এই যে ইনি তো সর্দারের ঠিক পরের, সর্দারের যদি কিছু হয় বা ওনার মৃত্যু হয়ে যায় তাহলে উনি সর্দার হবেন। আর দেখা যাচ্ছে সর্দারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ উনি দিয়েছেন, যেই পরামর্শে তাদের ক্ষতি হয়েছে, এই কারণে ওনার উপর ওরা ক্ষিপ্ত ছিল। তো ওরা যে কাজটি করেছে সেটা হচ্ছে, যেহেতু এই মেয়েটাকে এই ভূত দাদু খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, তো তার পছন্দের যেই জিনিসটা, এই জিনিসটাকে ওরা আক্রমণ করেছে। ওরা তো সরাসরি গিয়ে ওই গোত্রকে আক্রমণ করতে পারতেছে না, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটাকে ক্ষতি করলে ওই ভূত দাদু কষ্ট পাবেন, যার কারণে এই মেয়েটার উপর ওরা এভাবে আক্রমণ করেছে এবং আস্তে আস্তে তাকে মেরেই ফেলবে, আর অল্প কিছুদিনের মধ্যেই মেরে ফেলবে আর কি। এটাই তাদের পরিকল্পনা। এখন সমাধান কি? সমাধান বিষয়টা বেশ জটিল। ওই ভূত দাদু জানান, যেহেতু এটা কালো জাদুর কারণে হয়নি, ওরা সরাসরি ওই মেয়ের শরীরে ঢুকে মেয়েটার ক্ষতি করছে, আর বাড়ির চতুর্দিকে এক ধরনের একটা বলয় সৃষ্টি করে রেখেছে যাতে করে আমি আসতে না পারি। সুতরাং ওদেরকে দিয়েই এই সমস্যাটার সমাধান করাতে হবে। সেটা কিভাবে? তখন ওই ভূত দাদু বললেন যে ওরা যেহেতু অন্য গোত্রের, আমি আমার সর্দারের সাথে কথা বলে ওদের সর্দারের কাছে চিঠি পাঠাবো, তখন সর্দার সহ ওরা এখানে আসবে আপনার কাছে, আমিও আমার সর্দারকে নিয়ে এখানে আসব। আর আমার আর একটা বন্ধু আছে যে যোদ্ধা গোত্র যেগুলো রয়েছে জিনেদের মধ্যে, এই গোত্রের সর্দার, তো সেও তার বেশ কিছু যোদ্ধা নিয়ে সে সেখানে উপস্থিত থাকবে। আপনি শুধু মধ্যস্থতা করবেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেবেন না, আপনি শুধু মধ্যস্থতা করবেন। আপনি এই কাজটি করবেন। আমরা এখানে উপস্থিত হলে যাতে করে ওই ভিন্ন গোত্রের যে জিনেরা যারা ক্ষতি করেছে, ওরা যাতে এখানে কোনো হাঙ্গামা বাঁধাতে না পারে, তার জন্যই মূলত এই দুর্ধর্ষ যোদ্ধা জিন গোত্রের উপস্থিতি জরুরি। এই জন্য তারা এখানে থাকবে। আপনাকে কিছুই করতে হবে না, আপনি 5-6 কেজি মিষ্টি রাখলেই হবে। এই বিষয়টা নিয়ে ফয়সালা হয়ে গেলে সবাই মিষ্টি মুখ করবে, যদি ফয়সালা না হয় তাহলে কেউ কিন্তু মিষ্টি খাবে না, কিন্তু মিষ্টিটা রাখতে হবে। কখন কিভাবে হবে এটাও কথা বলা হয় আর কি, 1 দিন বা 2 দিন পর একটা সময় আর কি দিয়ে যান আর কি। এরপরে নাকি ওই ভূত দাদু চলে যান। তারপর এই যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব এই পরিবারের সাথে যোগাযোগ করেন। এখানে এই উঠোনের চারদিকে যে 4টা পরিবার ছিল, প্রত্যেককেই ওই রাতে বাড়ির প্রত্যেক সদস্যকেই সারা রাত জেগে থেকে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত এগুলো করতে বলেন, আর বলেন যে ফজরের নামাজের পর উনি ইনশাল্লাহ কথা বলবেন। তো ফজরের নামাজের পর এই যে মেজো চাচা, উনি মসজিদে গিয়ে দেখেন যে ইমাম সাহেব আসেন নাই। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজটা পড়ালেন আর কি, তখন তো উনি চিন্তায় পড়ে গেলেন যে ইমাম সাহেবের কোনো ক্ষয়ক্ষতি হলো না তো। পরে জানতে পারলেন যে না, ইমাম সাহেব আগে থেকেই মুয়াজ্জিন সাহেবকে বলে রেখেছিলেন যে উনি ফজরের নামাজটা পড়াতে আসবেন না, উনি বাসায় থাকবেন। বাসা বলতে যে কাছারি ঘরে উনি থাকতেন আর কি, ওই বাসাতেই থাকবেন। আর ফজরের নামাজ এই যে মেজো সাহেব পড়তে আসলে তাকে যেন বলা হয় যে উনি যেন যাই দেখা করেন আর কি ওই ইমাম সাহেবের সাথে। তো এই মুয়াজ্জিন সাহেব বলে দেন আর কি। তো মেজো চাচা গিয়েছেন, যাবার পর দেখা গেল যে ইমাম সাহেব মুচকি মুচকি হাসছেন, বলছেন যে আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আপনার মেয়ে আজকের থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঘটনাটা কি হলো? ঘটনাটা হচ্ছে যে এই 3টা গোত্রের জিন এখানে উপস্থিত হয়েছিল। তখন ওই জিনদেরকে বলা হয়েছে যে তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, এই মেয়েটার সাথে তো কোনো শত্রুতা নাই, মেয়েটা তো অপরাধ করে নাই, ভুলও করে নাই কিছু, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তোমরা তো মুসলিম, কোনো সমস্যা থাকলে আমাদের সাথে বসো, আমরা ফয়সালা করি, মেয়েটাকে কষ্ট দিও না। তখন ইমাম সাহেবও বলেন যে হ্যাঁ ঠিক, এটাই তো আসলে হওয়া উচিত, একজন মুসলিম হিসাবে তো অকারণে আর একজনকে কষ্ট দেওয়াটা উচিত না। এরপর যারা যোদ্ধা শ্রেণীর জিনেরা আছে তারাও বলে যে হ্যাঁ এটা তো করা উচিত হচ্ছে না, জিনিসটা তো ভালো হচ্ছে না, এটা তো আল্লাহ তাআলার কাছে অনেক গর্হিত অপরাধ হচ্ছে। গোত্রে গোত্রে দ্বন্দ্ব থাকবে, মতের মিল হবে না, এটা স্বাভাবিক, তাই বলে একটা নিরীহ নিরপরাধ মেয়ের উপর তোমরা আক্রমণ করবা, এটা তো উচিত না। তখন ওই যেই জিনেরা আসলে এই কাজটা করেছিল তার সর্দাররাও তো আসছিল আর কি। তখন সর্দাররা বলে হ্যাঁ ঠিক আছে, কাজটা আসলে ভালো হয় নাই। তখন ওই সর্দার আবার ওই জিনদেরকে বলে যে তোমাদের মন্তব্য কি, তোমরা কি আরও ওই মেয়েটার ক্ষতি করতে চাও? তখন বলে না, আমরা আর এই বিষয়ে আগাতে চাই না।
তখন বলা হয় যে যা ক্ষতি করেছো এটাও পুষিয়ে দেবার চেষ্টা করো, আর মেয়েটার কোনো ক্ষতি করা যাবে না। তিনটা পক্ষ যখন সম্মতি জ্ঞাপন করলো, ফয়সালা হয়ে গেল, এরপর গিয়ে তারা মিষ্টি মুখ করে ওখান থেকে চলে গেছেন। এরপর থেকে কিন্তু ওই আপু আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছেন। এই আব্দুর রহিম ভাই বলেছেন যে উনি এখন জীবিত নাই, অনেক বয়স হয়ে গিয়েছিল। আসলে ঘটনাটা যখন বয়স আসলে ওরকম হয়নি, তারপর উনি মারা গেছেন, স্বাভাবিকভাবে মারা গেছেন আর কি। উনি এখন আর জীবিত নাই ওই আপু আর কি। তো ওই ভূত দাদুর তো আর আসা হয়নি, উনি আর আসতে পারেন নাই, কারণ আসলে আরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি অন্য গোত্র থেকে হতে পারে। দেখা যাচ্ছে মেয়েটার আসলে কোনো দোষ নাই, কিছু নাই, তারপর এরকম সমস্যায় উনি কেন পড়বেন, ওনার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। অনেকে চিন্তা করেছিল যে ভূত দাদু আসছেন না, এর একটা প্রভাব তার উপর পড়েছে। আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না, বিষয়টা ছিল অন্যরকম। ক্ষতি করেছে মুসলিম জিনেই, তারাও পরবর্তীতে ক্ষমা চেয়ে চলে যায়। এরপর কিন্তু ওই আপু আর কোনো চিকিৎসা করেন নাই, স্ট্রিক্টলি নিষেধ ছিল যে না, উনি আর কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে অনেক শত্রু তৈরি হয়ে যাচ্ছিল তার। এর মধ্যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু সমস্যাও আসছিল, উনি বুঝতে পারেন নাই, কারণ উনি তো ওরকম রাখি নন। তো এইগুলো সম্পর্কিত বেশ কিছু শত্রু তৈরি হয়ে যায়, তবে তারা কোনো ক্ষয়ক্ষতি করার সুযোগ পায়নি বা করেনি। তবে আরও কিছুদিন যদি এই চিকিৎসাটা চলতো তাহলে কিন্তু এরাই ক্ষয়ক্ষতি করত, এমনটাই জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহিম ভাইকে। উনি জানিয়েছেন যে ওনার কাছে আরও অনেক ঘটনা আছে যেটা উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, সেগুলো পরবর্তীতে আমাদেরকে ইনশাল্লাহ পর্যায়ক্রমে পাঠাবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনার ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন চলে যাব আমাদের আজকে শনি রাতের 61তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এটিও কিন্তু এই রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকারই ঘটনা। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের শনি রাতের 61তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাফকাত আলম অর্ণব। ওনার বাসা রাজশাহী জেলার রাজশাহী সদরেই। উনি এই অল্প কিছুদিন আগেই একটি ঘটনা সংগ্রহ করেছেন। এই ঘটনাটি সংগ্রহ করার জন্য উনি গিয়েছিলেন রাজশাহীর নিয়ামতপুরে। ওনার দুই চাচাতো ভাই, ওনার মেজো চাচার ছেলের নাম হচ্ছে রাহিম আর ছোট চাচার ছেলের নাম হচ্ছে সৌহার্দ্য। এই যে রাহিম, তার নানির বাসা হচ্ছে এই নিয়ামতপুরে। ওখানে কিন্তু অনেক মাটির বাসা রয়েছে। তো তার নানির বাসাটা হচ্ছে মাটির 3 তলা, একদম উপরের তলা। এটাতে আসলে ওরকম জানালা নাই, বেশ একটা ভিন্ন রকমের পরিবেশ। তো ওখানে যখন গিয়েছেন, যাওয়ার পর এই অর্ণব ভাই জানতে পারলেন ওই বাড়িতে নাকি একটা জিন রয়েছে। এই জিনটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা কাজ করে থাকেন। এটা জানার পর ওনার তো আগ্রহ জন্মালো যে এই ঘটনাটা সংগ্রহ করি। এরপর এই রাহিমের নানার সাথে উনি কথা বলার চেষ্টা করেন, কিন্তু ওনার নানা বিভিন্নভাবে বিষয়টা এড়িয়ে যান। মানে উনি এই বিষয়টা নিয়ে আসলে খুব একটা কথা বলতে আগ্রহী হচ্ছিলেন না। তখন ওই বাড়িরই আরেকজন সদস্য, যার নাম হচ্ছে নিয়াজ, তার সাথে কথা বলেন। ওই নিয়াজ এমন কিছু তথ্য দেয় যা শোনার পর অর্ণব ভাইয়ের কাছে খুবই অন্যরকম লাগে। তো চলুন শুনে আসি সেই তথ্যগুলো। এই যে বাড়িটা, এই বাড়িতে যে ফ্যামিলিটা রয়েছে, বহু আগে থেকেই বংশ পরম্পরায় একটা জিন তাদের বংশকে পাহারা দিয়ে আসছে। অনেকেই যদি ক্ষতি করার চেষ্টা করবে বা ক্ষতি করছে, এরকম তো লোক তো আছেই, তাই না? যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে কি হবে? যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই যে বংশরক্ষীয় জিন, এই জিনটা সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর রহমত নিয়ে এই পরিবারের সদস্যদেরকে হেফাজত করার জন্য। আল্লাহ হেফাজতের মালিক। তো এখন এই হেফাজত করতে গিয়ে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তো সেটাই এখন আলোচনা করব। আমরা চলে যাব 1998 সালের 3রা অক্টোবর, একদম এক্স্যাক্ট তারিখ সহ বলছি। তো এই যে নিয়ামতপুরের যেই বাড়িটার কথা বলছি আর কি, এই যে রাহিমের নানা বাড়ি, তো ওখানে কিন্তু একটা পুকুর রয়েছে, পুকুর সংলগ্ন বাসারও রয়েছে। একদিন সকালবেলা দেখা যায় একজন লোক
তার নাম হচ্ছে ইকরাম মিয়া। আমরা একটা ছদ্মনাম ব্যবহার করছি যেহেতু এটা একটা অন্যরকমের একটা ইনফরমেশন, তার আসল নামটা ব্যবহার করলে তার অসম্মান করা হবে, এই জন্য। তো এই ইকরাম মিয়াকে পাওয়া যায় সকালবেলা একদম ক্ষতবিক্ষত অবস্থায়, শরীরের একদম বলা চলে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় মনে হচ্ছে যে ভয়ঙ্কর কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করেছিল। খুব বাজে অবস্থা, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই পুকুরের একটা সাইডে। লোকজন তাকে উদ্ধার করে। যখন তার সাথে পরে কথা বলা হয়, উনি জানান একটা ভয়ঙ্কর কথা। রাতের বেলা নাকি উনি ওই দিকটা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই ওই যে বাঁশঝাড় রয়েছে, এই বাঁশঝাড়ের ওখানে খচমচ খচমচ আওয়াজ উনি শুনতে পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে আওয়াজ হয় কিসের? শেয়াল হতে পারে বা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, অনেক কিছুই হতে পারে, নিশাচর প্রাণী তো থাকতেই পারে বাঁশঝাড়ের মধ্যে। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে একটা ভাল্লুকরূপী অবয়ব বের হয়ে এসেছে। ওই সময় চাঁদের আলো এখানে যতটুকু পড়ছিল ততটুকুতেই উনি দেখতে পেরেছেন। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল। উনি এটা ভালো করে দেখার জন্য টর্চ লাইটটা সামনের দিকে ধরেছেন। যখনই এটা ধরেছেন তখন ওনার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কোনো জিনিস উনি দেখতে পাচ্ছেন। আসলেই তার শরীরটা একদম লোমশ ছিল, তবে ভাল্লুকের মতো এতটা উচ্চতা ছিল না। অনেক বড় সাইজের একটা কুকুর যদি হয়, এই কুকুরটা যদি দু পায়ে দাঁড়িয়ে যায় কতটুকু উচ্চতা হয়, অনেকটা সেই রকম। তার চেহারাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এই জিনিসটা কোনো কথা ছাড়াই তার উপর এসে আক্রমণ করে বসে, মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করে ফেলে। একটা পর্যায়ে তাকে আহত অবস্থায় ফেলে দিয়ে চলে যায়। ওনারও আর সেন্স কাজ করে নাই, একটা সময় এসে উনি অজ্ঞান হয়ে যান। সকালবেলা তো ওনাকে উদ্ধার করা হয়, লোকজন উদ্ধার করে। তো এই কথাটা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, এই ইকরাম মিয়া উনি কোনো একটা ভয়ঙ্কর জিনের আক্রমণের শিকার হয়েছিলেন, তখন কিন্তু এই যে নিয়াজের যিনি নানা, আমরা তার নামটা বলছি না সঙ্গত কারণে, ওনার সাথে কিন্তু এই বংশরক্ষীয় জিনের সবসময় যোগাযোগ হয়। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পরপর এই জিনটা যোগাযোগ করে। উনি চিন্তা করলেন যে আমার বাড়ির কাছে এরকম একটা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন এসে একটা মানুষকে আক্রমণ করে গেল, ক্ষত বিক্ষত করে ফেললো। তুমি কি করতেছিলা? তোমার কাজ কি ছিল? এই ভয়ঙ্কর শ্রেণীর জিনটা এখানে কিভাবে আসলো, একটা মানুষকে কেন আক্রমণ করলো? তখন ওই জিনটা যা জানায় সেটা শোনার পর তো এই নিয়াজের নানা তো তাজ্জব হয়ে যান। ওই জিনটা জানায় এই জিনটাই নাকি আক্রমণ করেছিল তাকে। কেন এই কাজটা কেন করলো? গ্রামের একটা লোককে এইভাবে আক্রমণ করার অর্থটা কি? তখন ওই জিনটা জানায় এই যে ইকরাম মিয়া, সে মোটেও ভালো লোক ছিল না, সে খুবই বাজে একটা উদ্দেশ্য নিয়ে ওখানে এসেছিল। এই ইকরাম মিয়ার কাছে ছিল হচ্ছে একটা বিষের কৌটা। এই পুকুরে মাছ চাষ হয়, এটা নিয়ে ওই ইকরাম মিয়ার মনের মধ্যে ছিল খুব ভয়ঙ্কর রকমের হিংসা। সে রাতের আধারে এসেছিল ওই পুকুরে বিষ দিতে, বিষ দিয়ে পুকুরে সব মাছ মেরে ফেলবে। সে যখন ওখানে এসেছে, এরপরই মূলত এই জিনটা এরকম ভয়ঙ্কর সুরতে আসছে এবং তার উপর আক্রমণ করেছে। শুধু ভয় দেখানোটা এই ইকরাম মিয়ার জন্য যথেষ্ট ছিল না, এবং সে যেটা শিকার হয়েছে, যেটা আর কি, এটা তার প্রাপ্য ছিল, এমনটাই জিন বলেছিল আর কি। তো এই কথা শোনার পর এই নিয়াজের নানা আর কোনো কথা বলেন নাই, কারণ এটা তো খুবই একটা গর্হিত অপরাধ। একটা মানুষের রিজিকের একটা ব্যবস্থা নষ্ট করে ফেলা, যে তারা পুকুরে মাছ চাষ করছে, এই মাছগুলো মেরে ফেলবে, এটা তো একটা বড় অপরাধ। আর ওনারা তো বুঝতেই পারতেন না যে সে এই কাজ করার জন্য এসেছে, ধরতেই পারতেন না যে কে করেছে, কারণ ওখানে তো সিসিটিভি নাই যে ওনারা ধরবেন। সেই 1998 সালের কথা আমরা বলছি। তো পরবর্তীতে দেখা গেল অল্প কিছুদিন জ্বরে ভুগে এই ইকরাম মিয়া মারা গিয়েছিলেন। ডাক্তার জানায় যে মূলত সে এমনভাবে ভয় পেয়েছিল, ভয়ের কারণেই তার এই জ্বরটা আর ভালো হচ্ছিল না। তার শরীরে যে ক্ষত হয়েছিল, এই ক্ষত ট্রিটমেন্ট দেওয়া হলেও উনি যে ভয় পেয়েছিলেন, এই ভয়ের কোনো ট্রিটমেন্ট ছিল না। আর উনি তো আসলে অসৎ উদ্দেশ্যে আসছিলেন, উনিও কাউকে বলতেও পারতেছিলেন না যে আমি বিষ দেওয়ার জন্য গেছিলাম। তো
এই কারণেই মূলত ইকরাম মিয়ার আসল নামটা আমরা প্রকাশ করলাম না। মানুষজন জানে যে উনি ভয় পেয়ে মারা গেছেন, কিন্তু উনি কী উদ্দেশ্য নিয়ে আসছিলেন এটা আবার অনেকেই জানে না। এই কারণে ওনার আসল নামটা আমরা বললাম না। তো প্রতি রমজান মাসের 15 তারিখ অর্থাৎ 15ই রমজান ওই বাড়ির সদস্যদেরকে একটা কাজ করতে হয়। তা হচ্ছে এই যে জিনটা ওই পুকুরে 5-6 কেজি ওজনের কাতল মাছ এটা ছেড়ে দিতে হয়, আর সাথে 2 কেজি মিষ্টি রেখে আসতে হয়। তো এই জিনিসটা বহুদিন আগে থেকে চলে আসছে। রমজান মাসের 15 তারিখ অর্থাৎ 15ই রমজান এই কাজটি করতে হয়। তো শর্ত থাকে যে কেউ ওখানে রেখে আসতে পারবে ওই পুকুরের ওখানে, কিন্তু কেউ যেন পরবর্তীতে পেছন দিকে না তাকায়। নিয়াজ নিজেও বেশ কয়েকবার রেখে এসেছে, রেখে চলে আসছে, কোনো সমস্যা হয়নি। তার পরিবারের অন্য সদস্যরাও রেখে আসে, সমস্যা হয়নি। একবার হয় কি, এই যে নিয়াজের জন্য ছোট মামা সে একটা কাজ করে, উনি যখন রাখতে গেছেন 15ই রমজানে, রাখার পর পেছনে মনে হলো কিছু একটা শব্দ। উনি কি মনে করে পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, তখন ওনার কাছে মনে হলো কিছু একটা বড় সাইজের কিছু একটা আর কি লাফ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল, ঝপাস করে শব্দ হলো। এরপর তো উনি বুঝতে পারছেন যে আসলে পিছন দিকে তাকানোটা উচিত হয়নি। তবে এই তাকানোর কারণে ওনার যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, এটা এই পর্যন্তই ছিল আর কি। চাইলে এরা ক্ষতি করতে পারতো, কিন্তু করেনি, হয়তো বা ভুল করে তাকিয়েই ফেলেছে, তাদের খাবারের অসুবিধা হয়েছে এই আর কি। এদিকে অর্ণব ভাই আরও একটি তথ্য জানান, তা হচ্ছে এই যে মাটির বাড়ির যে 3য় তলা, এই 3য় তলায় নাকি একটা বিশেষ জিনিস রয়েছে। এই জিনিসটা শুনতে বা দেখতে খুবই সাধারণ, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা অসাধারণ। সেটা হচ্ছে ওই মাটির যেই ঘর, এটার 3য় তলায় উঠলে হঠাৎ করে শরীরটা ভারী হয়ে আসে, কেমন যেন একটা গুমোট ভাব। ওখানে আলো খুব কম পৌঁছায়। তো ওইখানে একটা কাচের বোতল ঝুলানো আছে। ওই বোতলের কাছাকাছি যদি হাত নেওয়া যায়, কোনো ধরনের কোনো বাতাস ছাড়াই নাকি ওই বোতলটা দুলতে থাকে, অথচ ওখানে কোনো বাতাস নাই। যে বাতাসে এই বোতল দুলতে পারে, একটা খড়কুটো সেখানে দোলে না, কিন্তু ওই বোতলটা দুলতে থাকে। এই জিনিসটা কিন্তু অর্ণব ভাই নিজেও দেখে এসেছেন। তো আর একটা বিষয়, এটা হচ্ছে অনেক কাল আগে, এটা দেখা যাচ্ছে কয়েকটা জেনারেশন আগে, শুধু শীতকালে যখন তীব্র শীত পড়তো, এমনিতেই তো রাজশাহী অঞ্চল বা ওই সাইডে গরমের সময় তীব্র গরম, আবার শীতের সময় তীব্র শীত। তো যখন শীতের মাত্রাটা অনেক বেড়ে যেত, তখন নাকি এই বাড়ি যেটা, এই বাড়ির পাশ দিয়ে একটা ঘোড়া ছুটে যাওয়ার শব্দ শোনা যেত। গভীর রাত্রে যখন এই শব্দটা ওনারা শুনতেন, তখন জানালা খুলে দেখার চেষ্টা করতেন যে আসলে জিনিসটা কি। তখন দেখতেন যে একটা ঘোড়া ছুটে যাচ্ছে, কুয়াশার মধ্যেও ওই ঘোড়াটাকে দেখা যেত, আর ঘোড়াটার মাথা নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে বংশরক্ষীয় জিন, এই জিনটা যখন ওই পরিবারের দায়িত্বভার কাঁধে তুলে নেয়, এরপর থেকেই নাকি এই গলাকাটা ঘোড়াটাকে কখনোই শীতকালে আর এদিক দিয়ে কেউ যেতে দেখেনি, ওই শব্দও শোনেনি। হতে পারে যে এই জিনটার কারণেই এই গলাকাটা ঘোড়াটা এদিকে আসতে সাহস করেনি বা আসেনি, বা তাদের সাথে একটা মিউচুয়াল হয়ে গেছে, অনেক কিছুই হতে পারে। আর এই পরিবারের কোনো ক্ষয়ক্ষতি করেনি। আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রতি বছর নির্দিষ্ট সময়ে যখন ওই পুকুর থেকে মাছ জাল দিয়ে তুলে ফেলা হয় বিক্রির উদ্দেশ্যে, তখন বেশ কিছু মাছ ওই পুকুরে আবার পুনরায় ছেড়ে দিতে হয়। কিছু মাছ ওনারা ছেড়ে দেন, এটা ওনারা একটা রীতি করে ফেলেছেন, হয়তোবা ওই জিনেদের খাবার জন্যই ওনারা এই কাজটি করে থাকেন আর কি। আর ওই বাড়িতে বেশ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বেশ কিছু জিনিস ওনারা ঝুলিয়ে রেখেছেন, এমনটা জানিয়েছেন। এটা জিনের পরামর্শে, বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশ কিছু কাগজে লেখা আয়াত বা দোয়া, এই জিনিসগুলো দরজা জানালার বিভিন্ন জায়গায় কিন্তু টানিয়ে রাখা, এটাও জানিয়েছেন আমাদেরকে অর্ণব ভাই। তো আসলে বংশরক্ষীয় জিন বংশ পরম্পরায় এই পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে। অর্ণব ভাই এটাও জানিয়েছেন, এই পরিবারের কোনো সদস্য এমন জায়গায় গিয়েছে, পরিবারকে বলে যায় নাই, বা এমন জায়গায় গিয়েছে যেই জায়গাটা আসলে এমন যে ওই জায়গায় যাওয়াটা ওই পরিবারের যারা কর্তা তারা পছন্দ করেন না। দেখা গিয়েছে এই যে যিনি নানা,
নানা নিয়াজ ভাইকে ফোন দিয়ে বলছেন, এই তুমি কোথায় গেছো? নিয়াজ ভাই তো অবাক, আরে আমি এখানে আসি, নানা জানলো কীভাবে? ওই জিনেটা জানিয়ে দেয় যে ও কিন্তু এমন জায়গায় গেছে, আপনি কিন্তু সেটা পছন্দ করেন না। তো এই কারণে ওই পরিবারের সদস্যরা যে ইচ্ছা মতো এমন কোনো জায়গায় যাবে যেই জায়গাগুলো আসলে যাওয়া ওইভাবে উচিত নয়, ওনারা আসলে ওইভাবে যেতে পারেন না, তথ্য চলে যায় পরিবারের কর্তার কাছে, যার কারণে ওনারাও এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করে চলেন। আর এই যে পরিবারের উপর একটা জিনের অস্তিত্ব আছে, আসা যাওয়া করে, ওনারা কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে গেছেন, ওনারা এটাতে বিরক্তও হন না, ভয়ও পান না, ওনারা বংশ পরম্পরায় এটাতে একদম অভ্যস্ত। তেমনটাই জানিয়েছেন অর্ণব ভাই। ধন্যবাদ জানাচ্ছি অর্ণব ভাইয়ের কাছ থেকে পাওয়া এই ঘটনার জন্য, যে বংশ পরম্পরায় একটা জিন বংশ রক্ষার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। তো এটা ওনারা করছেন, তারা তাদের মতো করে খেদমতের উদ্দেশ্যে হয়তো বা করছেন, আমরা এটাই ধরে নিব। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড কিন্তু এই পর্যন্তই। ঘটনা দুটো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আপনারা লিখে বা রেকর্ড করে আপনাদের হরর ওয়ার্ল্ড BD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল আফনান্স বি ইউটিউব চ্যানেলে অমীমাংসিত রহস্যের সিজন 2 এর নতুন আরও একটি এপিসোড আসতে যাচ্ছে। আর আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই চ্যানেল লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।